প্রতিশোধ এটা সবচেয়ে ভয়ঙ্কর শব্দগুলোর মধ্যে অন্যতম। মানুষ প্রতিশোধের বশে কি না করতে পারে, নিজের স্বাভাবিক জ্ঞান হারিয়ে ফেলে পরিণত হতে পারে একজন সাইকোতে। নিজের স্ত্রীর ধর্ষণ ও খুনের প্রতিশোধ নিতে এক স্পেশাল পুলিশ অফিসার শুরু করে জীবন মরণের মিশন। সেখানে তার সামনে থাকে এক ভয়ানক সাইকোপ্যাথ সিরিয়াল কিলার, যাকে নিয়ে সে শুরু করে এই মারাত্মক ইঁদুর বেড়াল খেলার। বলছিলাম 2010 সালে মুক্তি পাওয়া কোরিয়ান সাইকো থ্রিলার মুভি আই স দ্য ডেভিল মুভির কথা। এই মুভিটিকে বলা হয় পৃথিবীর অন্যতম সেরা থ্রিল মুভি। আর বেশি কথা বলছি না, জাস্ট পুরো ভিডিওটা দেখলেই বুঝে যাবে যে কি ভয়ানক হতে চলছে আজকের এক্সপ্লেনেশনটি। তাই পেঁচাল না বাড়িয়ে চলো শুরু করে দেই আই স দ্য ডেভিল মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরু হয় এক স্নোফলের রাতে, যেখানে দেখা যায় একটি মেয়ের গাড়ি পাংচার হয়ে স্নোতে আটকা পড়েছে। এই মেয়েটির নাম জ্যাং জো ইয়েন। সে অপেক্ষা করছিল টো গাড়ির জন্য, যেটা তাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। তবে এই ফ্রি সময়ে সে কথা বলছিল তার ফিয়ন্সে কিম সু হিউং এর সাথে, যে কিনা একজন ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের এজেন্ট ছিল। সে প্রায় সময়ই তার কাজে খুব বিজি থাকে আর ইয়েনকে খুব একটা বেশি সময় দিতে পারে না। আজ ইয়েনের জন্মদিন ছিল, কিন্তু এই স্পেশাল দিনেও কিম তাকে সময় দিতে পারছে না। ইয়ান কিমকে বলে তাকে একটি গান শোনাতে। কিম তাকে গানও শোনায়, যদিও আশেপাশের লোক থাকার কারণে সে বেশি গান গাইতে পারে না। কিম তাকে বলে গাড়ি থেকে বের না হতে এবং টো গাড়ি আসা পর্যন্ত অপেক্ষা করতে। তাদের কথার মাঝখানে দেখা যায় একটি স্কুল ভ্যান। সেই ভ্যান থেকে নেমে আসে একজন লোক, যার চেহারা তো দেখতে মোটামুটি সাধারণই ছিল। সে ইয়েনের গাড়ির কাছে গিয়ে প্রশ্ন করে, আপনার গাড়ি কি বরফে আটকে গেছে? জু হা জানালে সে নিজ ইচ্ছা থেকে তাকে হেল্প করতে চায়। ফোনের অপর প্রান্তে থাকা তার স্বামী জানায়, অপরিচিত কেউ সাহায্য করলেও তুমি গাড়ি থেকে নেমো না। এরপর ওই লোকটি ফিরে এসে জানায় এই গাড়ি বেশ ভালোভাবে বরফে আটকে গেছে। তখন জু তাকে তার উপকার করার ইচ্ছের জন্য ধন্যবাদ প্রকাশ করে আর নিজের উইন্ডো লক করে দেয়, কারণ সেও চাইছিল না অপরিচিত কারোর সাথে ইন্টারাক্ট হতে। এটা দেখে লোকটিও একটি মলিন হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু একটু পরে জু তার স্বামীর সাথে কথা বলা শেষ করলে খেয়াল করে ওই লোকটি তার গাড়ি স্টার্ট করছে না। জুর মনে হুট করে ভয় কাজ করা শুরু করে, আর এরই মাঝে হঠাৎ ওই অপরিচিত লোকটি তার গাড়ির সামনের কাচের উপর আকস্মিক হামলা করে বসে। জু তো ভয়ে পাগলের মতো করতে থাকে, আর ওই লোকটি একদম উগ্র হয়ে জুয়ের উপরে চড়াও হয়। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তির পর লোকটি জুয়ের মাথায় সজোরে আঘাত করে আর তাকে রক্তাক্ত অবস্থায় টেনে হিঁচড়ে গাড়ি থেকে বের করে নিয়ে যায়। আসলে এই অপরিচিত লোকটি একজন সাইকোপ্যাথ সিরিয়াল কিলার, যার নাম জ্যাং কিউং চুল। সে যে কি পরিমাণ একজন নৃশংস সাইকোপ্যাথ তা একটু পরেই তোমরা জানতে চলেছ, কারণ জু ইয়েন হলো আজ তার নতুন শিকার। পরের সিনে আমরা দেখতে পাই একটি ঘরে ইয়ানকে পলিথিনের মধ্যে বদ্ধ করে বেঁধে রাখা হয়েছে। তার চোখে মুখের রক্ত আর সুন্দর চেহারাটা একদম বিভৎস হয়ে আছে। চুল এর পাশে বসে তার ছুরিতে শান দিচ্ছে। সেখানে রাখা আছে বিভিন্ন সাইজের ধারালো সব ছুরি, যেগুলো দিয়ে কি করা হবে তা তো তোমরা বুঝতেই পারছো। আসলে চুল এতটাই নির্দয় আর বিকারগ্রস্ত জানোয়ার, যে কিনা সুন্দর দেখতে মেয়েদের ধরে নিয়ে এসে শুরুতে পাশবিক নির্যাতন চালায়। এরপর তাদের শরীর ধারালো ছুরি দিয়ে জীবিত থাকা অবস্থায় কেটে টুকরো টুকরো করতে থাকে। এমন পরিস্থিতিতে চুল ইয়ানকে বলে, তোমার চামড়া খুবই নরম, আবার কোনোই কষ্ট হবে না তোমাকে কেটে টুকরো টুকরো করতে। ইয়ান কাতর স্বরে তার কাছে জীবন ভিক্ষা চায়। সে চুলকে বলে, আমাকে প্লিজ মেরো না, কারণ আমি প্রেগনেন্ট। চুল এক মুহূর্তের জন্য ভুরু কুচকায়, কিন্তু এরপরেই ছুরি দিয়ে ইয়ানের গলা বরাবর সে একটি কোপ দিয়ে দেয়, আর এর ফলে ইয়েন তার প্রাণ হারায়। এরপর বিভৎসভাবে চুল ইয়ানের দেহটিকে কেটে টুকরো টুকরো করতে থাকে। ঠিক সেই সময় ইয়ানের হাতে বিয়ের আংটিটি ছিটকে ড্রেনের মধ্যে পড়ে যায়। চুল সেটা খুঁজতে থাকে, কারণ এখানে কোনো প্রমাণ রাখা যাবে না। কিন্তু চুল সেই আংটিটিকে আর খুঁজে পায় না, ফলে ওদিকে মন না দিয়ে সে তার কষায়ের কাজ করা শুরু করে দেয়। পরের দিন সকালে দেখা যায় ঝোপঝাড়ে ভরা কোনো একটি জায়গায় একটি ছোট্ট বাচ্চা হাঁটছে। হঠাৎই সে একটি কালো পলিথিনের ব্যাগ খুঁজে পায়, আর সেটা খুলে দেখার পর সে প্রচন্ড ভয়ে আটকে ওঠে, কারণ পলিথিনের ভিতর থেকে বেরিয়ে এসেছে মানুষের কাটা আস্ত একটি কান। এই ঘটনায় পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ পুরো স্কোয়াড নিয়ে সেই জায়গাটি সার্চ করতে থাকে, আর সার্চ করতে করতে তারা সেখানে ছোট্ট একটি খালের কাছে পৌঁছে যায়। ঠিক মধ্যরাতে সেখানে পুলিশ খুঁজে পায় একটি কাটা মাথা, আর সেই মাথাটি ছিল গত রাতে নির্মমভাবে হত্যা হওয়া জু ইয়ানের। পুলিশ স্কোয়াডের চিফও সেখানে গিয়ে উপস্থিত হয়। সব পুলিশরা সেখানে নিজের দায়িত্ব পালনের জন্য গেলেও চিফ সেখানে গিয়েছে ব্যক্তিগত টানে। তাই তার চোখে মুখে দেখা যাচ্ছে অন্য ধরনের এক্সপ্রেশন, কারণ তিনি বিশাল প্যানিকের মধ্যে দিয়ে যাচ্ছিলেন।
পুলিশের লোকেরা এই কাটা মাথা দেখার থেকে তাকে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। তিনি মাথাটি দেখতে পান আর দেখে আঁতকে ওঠেন, কারণ সেটাই তার মেয়ে জুলিয়ানের। সেখানে ইয়েনের স্বামী কিম উপস্থিত হয় আর নিজ চোখে সে দেখতে পায় তার প্রিয়তমার অবস্থা। এমন নিষ্ঠুরভাবে নিজের অর্ধাঙ্গিনীকে হারিয়ে কিম ও তার বাবা একদম ভেঙে পড়ে। নিজের ভালোবাসার মানুষের এই অকাল মৃত্যুতে কিমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। হত্যার ধরন দেখে সে বুঝতে পেরেছে এটা অবশ্যই কোনো সাইকোপ্যাথের কাজ। সে এই মৃত্যুকে কোনোভাবেই মেনে নিতে পারছে না, তাই তার মনে জ্বলে ওঠে প্রতিশোধের তীব্র আগুন। তার স্ত্রীকে যেই লোকটি এত নির্মমভাবে মেরেছে তাকে সে কিছুতেই ছাড়বে না। তাকে তিলে তিলে নরকের যন্ত্রণা অনুভব করানোর পর সে নিজ হাতে খুন করবে। আর সেই কাজ হাসিল করার জন্য কিম তার অফিস থেকে 3 সপ্তাহ ছুটি চায়। অফিসের বস তাকে বলে তুমি চাইলে আরো অনেক দিন ছুটি নিতে পারো, কিন্তু কিম জানায় তার মাত্র 3 সপ্তাহের মধ্যেই কাজ তামাম হয়ে যাবে। এবার কিম ইয়েনের বাবার সাথে দেখা করে, আর সেখানে তার বাবা তাকে আফসোস করে বলতে থাকে যে 30 বছর ধরে আমি ডিটেকটিভের কাজ করে ও শেষমেশ আমার মেয়েকে হারাতে হলো একজন সিরিয়াল কিলারের হাতে। সে চায় এই কিলারকে পুলিশ যেন দ্রুতই ধরতে পারে, কিন্তু কিমের মাথায় তখন অন্য কিছু খেলা করছে। সে চায় না পুলিশ তাকে ধরে ভালো মন্দ খাইয়ে তারপর টুস করে ফাঁসি দিয়ে মেরে ফেলুক, কারণ এমন শান্তির মরণের কোনো যোগ্যতাই তার মধ্যে নেই। ফলে তাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়ার মিশন সে শুরু করে একটি ডিভাইসের মাধ্যমে। সে তার কলিগের কাছ থেকে একটি ডিভাইস নেয় যেটা জিপিএস ট্র্যাক ও ভয়েস ট্র্যাক করতে সক্ষম ছিল। কিম এই ডিভাইসটি নিয়ে শুরু করে তার ভয়ঙ্কর মিশন। ইতিমধ্যে পুলিশ এই মামলার তদন্ত শুরু করে। তারা 4 জন সাসপেক্টের তালিকা তৈরি করে কিমের কাছে দেয়, যাদের নামে আগে থেকেই সাইকোপ্যাথের কিলিং কেস ছিল। এবার কিমের প্ল্যান হলো প্রতিটি সাসপেক্টকে খুঁজে বের করে তাদের কাছ থেকে ইনফো নিয়ে আসল কিলারকে হত্যা করা। কিম প্রথম সাসপেক্টকে খুঁজে বের করতে তার বাড়িতে হামলা করে। যখন সে তার বাড়িতে যায় তখন কিম দেখতে পায় সেই লোকটি স্ক্রিনে নীল ছবি দেখছিল। কিম তার উপর জমের মতন অ্যাটাক করে বসে আর পাগলের মতন আঘাত করতে থাকে। এক পর্যায়ে তাকে বেঁধে জুয়ের গাড়ির ছবি দেখিয়ে বলে এটাকে সে চিনতে পারছে কিনা। সে অনেক কাকুতি মিনতি করে বলে সে জীবনেও এমন গাড়ি দেখেনি। কিমও বুঝতে পারে এ সেই কিলার নয়, তাই এবার তার মিডল স্ট্যাম্পের রড দিয়ে মেরে তাকে আধমরা করে সে নিজেই হসপিটালে পাঠিয়ে দেয়। ওই বেটা এতটাই মার খায় যে নিজে এসে পুলিশের কাছে বয়ান দেয় যে সে বহু মেয়েকে হত্যা করেছে। এছাড়াও সে বারবার বলতে থাকে আমাকে প্লিজ জেলের মধ্যে নিয়ে যান, আমাকে বাঁচান। পুলিশ তো পুরোই সারপ্রাইজ যে এতদিন ধরে খুঁজেও তাকে পাওয়া গেল না, কিন্তু এখন আব্বা আব্বা করে সব বলে দিচ্ছে। এর কাহিনীটা কি? আসলে পুলিশ জানবে কি করে যে মায়ের নাম বাবাজি, আর এই মায়ের যদি কিমের মতো হৃদয় ভাঙার লোকের হয় তাহলে তো সেটার কোনো তুলনাই হয় না। কিমের এবার লক্ষ্য দ্বিতীয় সাইকোপ্যাথ। কিমকে দেখা যায় একটি গাড়ি নিয়ে তাকে ফলো করতে। লোকটি বাইকে করে যাচ্ছিল আর কিম তার গাড়ি নিয়ে সরাসরি সেই বাইকে সজোরে ধাক্কা মেরে দেয়। লোকটি কিছু বুঝে ওঠার আগেই কিম তাকে বেধড়ক পেটাতে থাকে। তবে এবারও দেখা যায় এই লোকটিও ইয়ানের খুনি নয়। এবার কিম তার 3 নম্বর টার্গেটের ছবি নিয়ে ভালো করে দেখতে থাকে। এই ছবিতে যার চেহারা ছিল সেটাই রয়েছে মারাত্মক রকমের ক্ষোভ আর ভয়ঙ্করের এক অদ্ভুত মিশ্রণ। কিম তাই সিদ্ধান্ত নেয় একে সরাসরি না ধরে এর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে প্রথমে বিস্তারিত জানতে। কিম এই কিলারের বাড়িতে যায়, কিন্তু সেখানে তাকে খুঁজে পাওয়া যায় না। এরপর তার বাবা মার সাথে কিম দেখা করে। কিম নিজেকে একজন ইন্স্যুরেন্স কর্মকর্তা বলে তাদের কাছে পরিচয় দেয়। কিমের কাছ থেকে ওই লোকটির ছবি দেখে তার মা জানায় এটাই তাদের ছেলে, অর্থাৎ জ্যাং হিউং চুল। তার বাবা মার সাথে এখন তার কোনো যোগাযোগই নেই। জ্যাং চুলের মা বাবা সেখানে বিভিন্ন বিষয় নিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে কিম সেখান থেকে বের হয়ে এসে বাড়ির সামনে একটি ছেলেকে দেখতে পায়। কিম বুঝতে পারে এ হলো চুলের ছেলে। কিম তাকে তার বাবার কথা জিজ্ঞেস করলে ছেলেটি দেওয়ালে জোরে বল মেরে তার রাগ প্রকাশ করে। কিম তখন বুঝতে পারে এই পরিবারের সবাই আসলে চুলের উপরে মারাত্মক রকমের ফেড আপ। এদিকে চুলকে দেখা যায় সে আবারও শিকারের উদ্দেশ্যে বের হয়েছে। এবার একটি মেয়েকে সে রাতে একা দাঁড়িয়ে থাকতে দেখে বলে আমি ওই দিকেই যাচ্ছি, তুমি আমার সাথে চাইলে যেতে পারো। মেয়েটি কোনোভাবেই রাজি হতে চায় না, কিন্তু চুল তাকে কনভিন্স করে ফেললে সেই মেয়েটি তার সাথে গাড়িতে উঠে পড়ে। গাড়িতে ওঠার পর থেকেই চুলের সেই হাসি মাখা মুখ হুট করেই গোমরা হয়ে পড়ে। মেয়েটি তাকে অনেক প্রশ্ন করে কিন্তু সে কিছুই বলে না। এক পর্যায়ে একটি নির্জন স্থানে সে গাড়িটি থামায় আর গাড়ির পিছন থেকে একটা মোটা স্টিলের পাইপ বের করে কিছু বুঝে ওঠার আগেই সেটা দিয়ে ওই মেয়ের মাথায় অনেকবার বাড়ি মারতে থাকে। ফলে মেয়েটি কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
আর এরপর মেয়েটির সাথে কি হতে চলছে সেটা আমরা সবাই জানি। এদিকে কিম খুঁজতে খুঁজতে চুলের নতুন আস্তানার ঠিকানা পেয়ে যায়। জায়গাটি দেখতে পুরো স্যাঁতসেঁতে আর অদ্ভুত রকমের। সেখানে যত্রতত্র রাখা আছে নানান জিনিসপত্র। খোঁজাখুঁজির সময় কিম একটি ওয়ার্ডরোবের সন্ধান পায়, আর সেটার তালা খুলতেই মিলে যায় মেয়েদের বিভিন্ন জিনিসপত্র। কিমের সন্দেহ ধীরে ধীরে ঘনীভূত হতে থাকে। এরপর কিম হুট করে একটি দরজার সন্ধান পায়, আর সেখান দিয়ে ভিতরে গেলে সে দেখতে পায় এটা একটা কসাইখানা। পুরো রুমের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্তের ছোপ ছোপ দাগ। কিম পাশের একটি নালার মধ্যে তাকালে একটি চকচক করার জিনিস দেখতে পায়। একটু খোঁজাখুঁজি করে সে দেখতে পায় সেখানে একটি আংটি পড়ে আছে, আর এই আংটিটি তার এঙ্গেজমেন্টের আংটি ছিল। সাথে সাথে কিম বুঝতে পারে যে এই নরপিশাচী তার স্ত্রীকে হত্যা করেছে। কিম তার চোখে এক রাশ ক্রোধ নিয়ে তখনকার মতো সেখান থেকে চলে যায়। এদিকে জ্যাং চুল পেশায় একজন স্কুল ভ্যানের ড্রাইভার। প্রতিদিনের মতোই তাকে দেখা যায় স্কুলের মেয়েদেরকে বাড়ি পৌঁছানোর জন্য নিয়ে যেতে। এখানে একটি মেয়েকে চুল এবার টার্গেট বানায়। মেয়েটি ঘুমন্ত অবস্থায় থাকলে তাকে কৌশলে চুল নিয়ে আসে তার পাপের রাস্তা করে। মেয়েটিকে চুল তার পৈশাচিক স্বভাব দিয়ে প্রথমে ধর্ষণ করতে যায়, কিন্তু ঠিক সেই সময় সেখানে কিম চলে আসলে সেবারের মতো সে মেয়েটিকে কিছুই করতে পারে না। চুল ভাবে কিম হয়তো পুলিশের লোক। সে হেসে হেসে বলে, আরে পুলিশ তাহলে এতই দ্রুত আমাকে খুঁজে নিল। এদিকে কিম সরাসরি তার স্ত্রীর হত্যাকারীকে দেখে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। তার মনের মধ্যে চলতে থাকে এই মুহূর্তে কেটে কুচি কুচি করে ফেলতে, কিন্তু তার আগে চুল ছুরি দিয়ে কিমের উপর আকস্মিক হামলা চালায়। কিন্তু কিম একজন স্পেশাল ফোর্সের সদস্য আর ফিজিক্যাল ফাইটিং এ ওস্তাদ, তাই সে চুলকে প্রথম হিটেই কুপঘাত করে ফেলে আর ব্যাপক হারে পেটাতে থাকে। ওরে এমন মাইর দেওয়া হয় যে যাতে ওর পুরো বডি লক্কর ঝক্কর করতে থাকে। নিজের ক্রোধের সীমায় পৌঁছে গেলে কিম তাকে একটি পাথর উঠিয়ে খতম করতেই যাবে। ঠিক সেই সময় তার ব্রেনে খেলে যায় যে না, এরে তো এত সহজে মারা যাবে না, এ মরে গেলে সব কষ্ট শেষ হয়ে যাবে। তাই কিম তার ডান হাত ভেঙে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর ওই যে তার বন্ধুর কাছ থেকে যে ট্র্যাকিং ডিভাইসটি নিয়েছিল সেটা চুলের মুখের মধ্যে দিয়ে সে ঢুকিয়ে দেয়, যাতে করে এখন থেকে সে চুলের প্রতিটি পদক্ষেপ সম্পর্কে জানতে ও শুনতে পারবে। এরপর এক খাম টাকা রেখে কিম সেখান থেকে চলে যায়। কিম চায় তিলে তিলে কষ্ট দিয়ে তাকে মারতে। এদিকে জ্ঞান ফিরে আসলে চুল বুঝতেই পারে না যে তার সাথে কি হয়েছিল, আর এতগুলো টাকা রেখে সে বলে ওঠে, আরে শালা এ তো দেখি আমার চেয়েও বেশি সাইকো। এত মার দিল কিন্তু মেরে না ফেলে উল্টো আমাকে টাকা দিয়ে গেল চিকিৎসা করার জন্য। তার মানে তোমরা বুঝতেই পারছো এই খেলা কেবল শুরু, সামনে আরো কষ্টের দিন চুলের জীবনে আসতে চলছে। পরের দৃশ্যে দেখা যায় চুল সেখান থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। সে একটি গাড়ির লিফট নেওয়ার জন্য অপেক্ষা করছিল। তার সামনে একটি ট্যাক্সি এসে দাঁড়ালে সে ওই ট্যাক্সিতে উঠে পড়ে। ট্যাক্সির পিছনে বসা একজন লোক, যার চেহারা কেমন যেন সাইকোদের মতো। ট্যাক্সি ড্রাইভারকে দেখে মনে হচ্ছিল সে অতিরিক্ত হাসি খুশি একজন লোক। সে হেসে নানা ধরনের বক বক করা শুরু করে দেয়। এতে করে চুল ভীষণই বিরক্ত হয়, আর চুল বিরক্ত হওয়া মানে তার জীবন শেষ। তাই সে ড্রাইভারের উপরে হুট করে হামলা করে বসে। হঠাৎই পিছনে থাকা লোকটিও তার উপরে চড়াও হয়। তিনজনে প্রচুর ধস্তাধস্তি শুরু করে দেয়, কিন্তু চুল তো ছিল জাত সাইকো। তাই সে একের পর এক ছুরির আঘাতে ওই দুজনকে গাড়ির মধ্যে খালাস করে দেয়। এখানে তাদেরকে যেভাবে কোপানো হয় তা দেখলে গায়ের লোম পুরোই খাড়া হয়ে উঠবে। এদেরকে খতম করা হলে চুল পরে দেখতে পায় গাড়ির মধ্যে আরো একটি লাশ পড়ে আছে। এই লাশটি ছিল এই গাড়ির সত্যিকার ড্রাইভারের। এই দুজন তাকে মেরে গাড়িটি ছিনতাই করেছিল। মানে বোঝাই যাচ্ছে এই পুরো শহরটাই আসলে সাইকো আর অপরাধীতে ভরা। চুল লাশ তিনটি ফেলে দিয়ে নিজে ড্রাইভ করে শহরের দিকে আগাতে থাকে। চুল এরপর যায় একটি ডাক্তারের চেম্বারে নিজের ক্ষত সারার জন্য। সেখানে থাকা বয়স্ক ডাক্তারের সাথেও সে খুব খারাপ আচরণ করে। তবে সেখানকার এক 20 বছরের সুন্দরী নার্সকে দেখে সে আবারও তার নেশার মধ্যে পড়ে যায়। তাকে নানা রকম ভাবে ফ্লার্ট করতে থাকে, আর এক পর্যায়ে মেয়েটিকে ভয় দেখানো শুরু করে। সেই সময় তার আচরণ দেখে মেয়েটি অনেক ভয় পেয়ে কান্না করে আর বারবার তাকে ছেড়ে দিতে বলে। ধীরে ধীরে সে মেয়েটির দিকে আগায় তার সর্বনাশ করার জন্য। আর ঠিক সেই সময় সেখানে আবারও কিম এসে হাজির হয়। কিম এই পিচাসের পেটের মধ্যে থাকা ডিভাইস দিয়ে লাইভ লোকেশন আর সমস্ত কথাবার্তা শুনতে পারছিল, আর সেটা দেখে কিম এখানে এসেছে তার ব্যান্ড বাজাতে।
কিম এসে আবারও চুলকে গণহারে মারতে থাকে, যাকে বলা হয় মায়ের উপর ডবল মাইর। এক পর্যায়ে কিম চুলের পায়ের একটি রক কেটে দেয়, যাতে সে সাময়িকভাবে খোড়া হয়ে যায়। এই পানিশমেন্টের পর চুল তো বাবা গো মা গো বলে চিল্লাতে থাকে, কিন্তু এখন কিমের কাছে এই চিৎকারই চমৎকার সুর বলে মনে হচ্ছে। চুলকে সে বলে, এটা তো কেবল শুরু রে, সামনে আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে তোর জন্য। মোট কথা, কিম টার্গেট নিয়েছে তাকে ডেইলি ডোজ দেওয়ার মতো, সকাল বিকাল একবার করে খেলাবে আর আবারও চিকিৎসা করিয়ে সুস্থ করে তুলবে পরের দিনের ডোজ দেওয়ার জন্য। কড়া লেভেলের উত্তম মধ্যম দেওয়ার পর কিম সেই নার্সটিকেই বলে, এখন তোমার কাজ হচ্ছে এর আবারও ব্যান্ডেজ করে সুস্থ করে তোলা। এরপর কিম সেখান থেকে বেরিয়ে পড়ে আর তার শ্বশুরের সাথে কথা বলে। তার শ্বশুর জানায়, অনেক হয়েছে বাবা, এই ডেভিল মানে চুলকে শাস্তি দেওয়া এখন থেকে বন্ধ করো, একে তুমি পুলিশের হাতে দিয়ে দাও, তা না হলে কখন তোমার যে কি হয়ে যায় আমার খুব টেনশন হচ্ছে। একই কথা তার শালিকাও তাকে জানায়, কারণ যে যাওয়ার সে তো চলেই গেছে, মরণ নিয়ে খেলা করা আর উচিত হবে না তাদের। কিন্তু কিম যেন ভিতর থেকে পাথর হয়ে গেছে, তার এখনো অনেক প্রতিশোধ নেওয়া বাকি। এদিকে চুল মারাত্মক আহত অবস্থায় রওনা দেয় তার আর এক সাইকো বন্ধুর বাড়িতে, যার নাম ছিল টি জো। এই সাইকো চুলের চেয়ে আরো বেশি ভয়ঙ্কর। চুল তো খালি মেয়েদেরকে পিস পিস করে, আর এই শালা মেয়েদের মেরে তার নরম মাংস খায়। ভাবা যায় সে কত বড় মাপের ইতশ্রেণীর অন্তর্ভুক্ত। মানুষের মাংস খেয়ে সে নিজেই এখন এক জানোয়ারে পরিণত হয়েছে। জোকে চুল সমস্ত কাহিনী খুলে বলে যে কিভাবে কিম তার পিছনে পড়ে আছে। জো তখন হাসতে হাসতে বলে, এই শালাও আমাদের মতো নিশ্চয়ই সাইকো, সে নিজের শিকারকে নিয়ে খেলতে খুব ভালোবাসে আর যন্ত্রণা দিয়ে মারতে চায়। জো তখন বলে, নিশ্চয়ই লোকটি তোমার কোনো ভিকটিমের খুব কাছের আত্মীয় হবে। চুলের তখন ইয়েনের কথা মনে পড়ে আর তার চোখে ভেসে ওঠে সেই এঙ্গেজমেন্ট রিংটা। চুল বুঝতে পারে কিম আসলে ইয়েনের স্বামী। এসব ভাবতে ভাবতে চুল বিশ্রাম নিতে চলে যায়। টিজোকে এরপর দেখা যায় একটি রুমে গিয়ে ফ্রিজ খুলতে। সেই ফ্রিজে রাখা আছে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ। এসব মানুষকে খুন করে কেটে টুকরো টুকরো করেছে, তবে সেগুলো অনেক দিনের পুরাতন বলে এবার তরতাজা একটি মেয়েকে ঘরের এক কোণ থেকে শিকলে বেঁধে টেনে টেনে নিয়ে যায়। এই মেয়েটি আজ তার নতুন খাবার। মেয়েটি ভয়ে গুংড়াতে থাকে আর জোর কাছে নিজের প্রাণ ভিক্ষা চায়, কিন্তু জো উন্মাদের মতন হাসতে থাকে আর তাকে ছুরি দিয়ে মেরে ফেলতে যায়। সে বলে প্রথমে মেয়েটির হাত কাটবে, তারপর পা এবং তারপর মাথা। সব কথাবার্তা কিম বাইরে থেকে শুনছিল, তাই আর দেরি না করে যখনই জো কোপ দিতে যাবে সেখানে কিম হাজির হয়ে কড়া লেভেলের মার শুরু করে দেয়। মারতে মারতে ওই নরপিচাসের প্রত্যেকটি হাড়গোড় সে ভেঙে দেয়। জো তাকে দেখে বুঝতে পারে এই লোকটাই নিশ্চয়ই চুলের পিছনে পড়ে থাকা লোকটি। এক পর্যায়ে কিম জোয়ের হাতে ছুরি ঢুকিয়ে দেয় আর তাকে বলে, তোকেও আমি এই মেয়েটির মতো করেই মারবো, প্রথমে কাটবো হাত, তারপরে পা আর তারপরে মাথা। এদিকে মারামারির শব্দে পাশের রুমে থাকা চুল জেগে যায়। সে সেখান থেকে একটি রাইফেল হাতে নিয়ে চুপি চুপি সামনে আগাতে থাকে। রাইফেল দিয়ে কিমের উপরে সে গুলি করে বসে। কিম অল্পের জন্য সরে গিয়ে নিজে বেঁচে যায়। চুল গুলি করতেই থাকে, কিন্তু একটি গুলিও কিমের গায়ে লাগে না। কিম এক পাশে লুকিয়ে পড়ে যাতে চুল তাকে দেখতে না পায়। সে কিমকে খুঁজতে থাকে। কিম তখন আড়াল থেকে একটি স্টিলের রড নিয়ে চুলের উপরে হামলা করে বসে। সে তাকে মাটিতে ফেলে প্রচন্ড রকমে মারতে থাকে আর চিৎকার করে বলতে থাকে, কেন করলে এগুলো, কেন করলে এসব। মায়ের চোটে একসময় সেই রডটা পুরো ভেঙে যায় আর এরপর কিম চুলকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন পুলিশ জোয়ের ঘর থেকে তাকে আর তার গার্লফ্রেন্ডকে আহত অবস্থায় উদ্ধার করে। পুলিশ জানতে পেরে গেছে যে কিম সাইকোদের উপরে প্রতিশোধ নিচ্ছে। পুলিশের একজন অফিসারকে দেখা যায় কিমের শ্বশুরকে অনুরোধ করতে যাতে কিম এই সব কিছু থামিয়ে দেয়, কিন্তু কিম কারো কথা শোনে না। কিম চুলকে নিয়ে এসে তার বন্ধুর মাধ্যমে ব্যক্তিগতভাবে চিকিৎসা করায়। সেখানে তার বন্ধু তাকে জিজ্ঞেস করে যে ক্যাপসুলটি ঠিকঠাক মতো কাজ করছে কিনা। কিম তখন তাকে থামিয়ে চেক করে যে চুল জেগে আছে কিনা। চুলকে তখন অজ্ঞান অবস্থায় দেখা যায়, যদিও তার আসলে কিছুটা সেন্স ছিল, আর তাতেই সে কিম ও তার বন্ধুর আলাপগুলো শুনে ফেলে বুঝতে পারে তার পেটের মধ্যে একটি ডিভাইস লুকানো আছে।
পরের দৃশ্যে চুলকে একটি পরিত্যক্ত টানেল থেকে বের হয়ে আসতে দেখা যায়। কিমই তাকে আসলে সেখানে রেখে এসেছে। চুল এখন জানে তার ভিতরে থাকা ট্রান্সমিটারের ব্যাপারে, তাই সে কিমকে শোনানোর জন্য বলে, তুই আমাকে বোকা ভেবে অনেক বড় ভুল করেছিস। তুই কখনোই জিততে পারবি না আমার সাথে পাঙ্গা নাও, তাই না? এবার আমি দেখাচ্ছি সাইকো কাকে বলে। তুই তোর এই ভুলের খেসারও দ্রুতই দিতে যাচ্ছিস। আমি যাচ্ছি তোর কষ্টকে আরো বেশি জ্বালিয়ে দেওয়ার জন্য। এর বাইরেও সে আরো বলে, তুই কি জানিস ইয়ান মৃত্যুর আগে আমাকে কি বলেছিল? ইয়ান বলেছিল সে তোর বাচ্চার মা হতে যাচ্ছে আর তুই বাপ হতে যাচ্ছিলি, কিন্তু বেচারিকে আমি তার আগেই কুচি কুচি করে কেটে দিয়েছিলাম। এই সব কথা শুনে কিমের পুরো দুনিয়া যেন একদম থমকে যায়। তার মাথা পুরোই ওলট পালট হয়ে যেতে থাকে। এবার চুল কথা বলতে বলতে এক ফার্মেসিতে যায়। সেখান থেকে সে কিছু ল্যাকটোজেন ট্যাবলেট কিনে তা খেয়ে নেয়, যাতে ডায়রিয়া হয়ে তার পেটের মধ্যে থাকা ট্রান্সমিটারটি বের হয়ে যায়। তবে স্বভাব অনুসারে সে বের হওয়ার আগে ফার্মেসিতে থাকা অ্যাটেন্ডারকেও হত্যা করে বসে। এদিকে চুল টয়লেটে গিয়ে তার পেটে থাকা ট্রান্সমিটারটি বের করে নেয় আর অন্য একজন লোককে মেরে সেটা তার পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। এবার তার পরবর্তী গন্তব্য হলো জু ইয়েনের বাড়িতে। পরের দৃশ্যে কিম হসপিটালে যায় টি জোর সাথে দেখা করতে। টি জোকে কিম জিজ্ঞেস করে চুল এখন কোথায় আছে আর সে কি করতে যাচ্ছে। জো হাসতে হাসতে তাকে বলে সে চুলের পিছনে লেগে বিরাট ভুল করেছে। চুল প্রথমে ইয়ানকে মেরেছে, এখন সে তার পরিবারকে শেষ করবে। এরপর সে নিজেই পুলিশের হাতে নিজেকে তুলে দেবে, তবুও সে তোমার কাছে ধরা দেবে না। তুমি এইবার হেরে যাবে এই পিচাসের কাছে। এই বলে টিজো অনেক হাসতে থাকে। কিম তাকে বলে তোর যেহেতু হাসারই এত শখ, এখন থেকে তুই যেন আজীবন হাসতে পারিস আমি তার ব্যবস্থা করতেছি। এই বলে সে তার চোয়াল 2 হাত দিয়ে চিড়ে দেয় এবং সেখান থেকে দ্রুত চলে যায়। সে তার পুলিশ অফিসারকে ফোন দিয়ে বলে পুলিশের চিফ ও তার মেয়ের প্রাণের ঝুঁকির ব্যাপারে, কিন্তু পুলিশ সেখানে পৌঁছাতে দেরি করে। আর এর আগেই চুল পুলিশ চিফের বাসায় গিয়ে তাকে অ্যাটাক করে বসে। একটি জাম্বেল দিয়ে সে বারবার চিফের মাথায় আঘাত করে সেখানে তাকে নির্মমভাবে হত্যা করে। এর কিছুক্ষণের মধ্যেই সেখানে তার ছোট মেয়ে উপস্থিত হলে চুল তো ভাবে আরে এ তো মেঘ না চাইতেই জল, তাই এবার সে এই মেয়েটিকেও অ্যাটাক করে নিজের সাথে নিয়ে যায়। কিম যখন সেখানে গিয়ে পৌঁছায় তখন সে দেখতে পায় পুরো বাড়ির চারিদিকে পুলিশে ঘেরা। সে তাদের সরিয়ে ভিতরে ঢুকতে থাকে, কিন্তু ঠিক তখনই সেই পুলিশ কর্মকর্তা যাকে সে ফোন করেছিল তিনি তার উপর ভীষণ রেগে যান, কেননা কিম চুলকে বারবার ছেড়ে দিয়ে এই খেলায় মেতেছে আর যার কারণে আজ তার চিফকেও প্রাণ দিতে হলো। কিমকে বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হলে সে তার শ্বশুরের লাশ দেখতে পায়। তার কাছে ঠিক সেই মুহূর্তে চুলের ফোন আসে আর চুল তাকে জিজ্ঞেস করে যে তার এখন কেমন লাগছে। কি খুব কষ্ট হচ্ছে তাই না? জানিস তো তোর শালিকেও আমি বিনা কষ্টে উপরে পাঠিয়ে দিয়েছি। এখন এসব মরণের জন্য একমাত্র তুই দায়ী। চুল কিমকে বলে সে এই খেলায় সব সময় জিতে এসেছে আর কিম একজন বড় লুজার। চুল তখন বলে এখন আমি পুলিশের কাছে নিজেকে ধরা দিয়ে দেব আর তুই আমার কিচ্ছু ছিটতে পারবি না। এই বলে চুল একটি মাঝ রাস্তার মধ্যে তার গাড়ি দাঁড় করিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে চায়। তবে পুলিশ আসার আগেই কিম সেখানে উপস্থিত হয় আর তার গাড়িতে করে এসে চুলের জামা টেনে তাকে ধরে নিয়ে চলে যায়। পুরো পুলিশ ফোর্স তো পুরোই টাসকে খেয়ে যায়, কারণ কিম এখন মরণ খেলায় মেতে উঠেছে। সবাই তার পিছু নিলেও কেউ তাকে ধরতে পারে না। কিম এবার চুলকে নিয়ে আসে তারই কসাইখানায়। সেখানে চুলকে বেঁধে রেখে সে প্রচন্ড নির্যাতন করতে থাকে। সিগারেট দিয়ে চোখ পুড়িয়ে দেওয়া, হাতের নখ তুলে ফেলা, গালের মধ্যে রড ঢুকিয়ে দেওয়া সহ যত কষ্টকর শাস্তি আছে সব চুলের উপরে চলতে থাকে। কষ্ট সহ্য করতে না পেরে চুল কিমের কাছে নিজের প্রাণ ভিক্ষা চায়, কিন্তু যখন সে বুঝতে পারে কিম তাকে কিছুতেই মুক্তি দেবে না তখন কিমকে রাগিয়ে তোলার জন্য সে হাসতে থাকে। চুল বলে আমাকে মেরে ফেল, একবারে ল্যাটা চুকে যাক, কিন্তু কিম জানায় এত সহজে যদি আমি তোকে মারতাম তাহলে তো প্রথম দিনই আমি তোকে খেয়ে দিতাম। আজ এমন ভাবে তোকে আমি মারবো যেন মরার পরেও তোর আত্মা এই নির্মমতা দেখে কেঁপে ওঠে। এই বলে কিম চুলের আস্তানার বড় ব্লেডটি তার মাথার উপরে সেট করে আর সেটার সাথে দড়ি বেঁধে তার মুখের মধ্যে দিয়ে দেয়। যতক্ষণ চুল সেই দড়ি কামড়ে ধরে থাকবে দড়িও টান টান হয়ে থাকবে এবং উপরে যে ব্লেডটি সেট করা আছে সেটা পড়বে না। কিন্তু দড়ির অন্য প্রান্ত দরজার সাথে এমন ভাবে বেঁধে দেওয়া হয় যে যাতে দরজা টানলে চুলের মুখ থেকে দড়িটি খুলে যায়।
তার মানে মুখ খুললেই আজ চুলের মাথা গলা থেকে আলাদা হয়ে যাবে। এমন এক ফাঁদ সেট করে কিম সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে সে চুলের ফ্যামিলিকে কল দিয়ে এখানে আসতে বলে তার সাথে দেখা করার জন্য। চুলের ফ্যামিলি তো আর জানে না এখানে কি ঘটনা ঘটতে যাচ্ছে। এছাড়াও সে চুলের সাথে আবার একটি ট্রান্সমিটার সেট করে দেয় যেন তার সব কথা সে শুনতে পারে। এদিকে ফ্যামিলির সবাই সে ঘরের সামনে পৌঁছে দরজা টান দিতে থাকে। এটা দেখে চুল তার মুখের মধ্যে দড়ি নিয়েই চেঁচাতে থাকে যে কেউ যেন দরজা না খোলে, কিন্তু কথাগুলো একদম অস্পষ্ট হওয়ায় তার বাবা মা ছেলে কেউই বুঝতে পারে না। এমন গোংরানো শব্দ শুনে তারা আরো জোরে জোরে দরজা টানতে থাকে। এভাবেই এক পর্যায়ে চুলের মুখ থেকে দড়ি ছেড়ে দিতে বাধ্য হয়, আর এর ফলে উপরে থাকা ব্লেডটি সজোরে পড়ে গিয়ে তার মাথা বিচ্ছিন্ন করে দেয়। অন্যদিকে দরজা খুলে ভিতরে প্রবেশ করতেই তাদের সামনে সদ্য অক্কা পাওয়া চুলের মাথা এসে পড়লে সবাই ভয়ে কাতর হয়ে পড়ে। বাইরে হাঁটতে থাকা কিম ট্রান্সমিটারের সাহায্যে এই সব আর্তনাদ ও জীবন বাঁচানোর আকুতি শুনছিল। অবশেষে আজ তার প্রতিশোধ পূর্ণ হলো, কিন্তু এর জন্য তাকে তার জীবন থেকে হারাতে হয়েছে শ্বশুর ও শালিকাকে। তাই কিম নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে অঝরে কান্না করতে থাকে, আর এভাবেই শেষ হয়ে যায় আই স দ্য ডেভিল মুভিটি। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলো না। আর একটা কথা, প্রতিশোধ অনেক ভয়ানক জিনিস, একমাত্র ক্ষমাই পারে এই পৃথিবীকে সুন্দর ও শান্ত রাখতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর পরের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালো থেকো ও সুস্থ থেকো। ধন্যবাদ।